আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 ব্যাচ, তোমরা কেমন আছো? আহ, আশা করি তার অনেক বেশি নার্ভাস আছো। কারণ হচ্ছে যে কালকে তোমাদের সেই মাহেন্দ্রক্ষণ, এতদিনের যে ওয়েট, এতদিনের যে টেনশন, চিন্তা, সবকিছুর একটা পূর্ণ প্রতীক্ষার পর আমাদের একটা এক্সাম হচ্ছে। এবং তোমাদের জীবনের প্রথম একটি বোর্ড এক্সাম। কারণ তোমাদের পূর্ববর্তী যারা ব্যাচ আছে তারা পিএসসি, জিএসসি এবং অন্যান্য মানে যে কোনো একটা বোর্ড এক্সাম তারা লাইফে কোনো না কোনো দিন দিয়েছেই। বাট তোমরাই হচ্ছে ফার্স্ট ব্যাচ যারা হচ্ছে এসএসসি দিয়ে তোমাদের প্রথম এবং বোর্ড এক্সামের যাত্রা শুরু করতেছো। সো ভয় পাওয়ার একদমই কোনো কি কারণ নেই। ভয় অবশ্যই পাবে, টেনশন অবশ্যই হবে। আমাদের টেনশন হওয়াটাই স্বাভাবিক। কারণ আমাদের যেই সাইকোলজি আছে, হিউম্যান সাইকোলজি, ওই অনুযায়ী যেহেতু আমাদের একটা নার্ভ সিস্টেম কাজ করে, আমাদের ফার্স্ট টাইম কোনো একটা এক্সপিরিয়েন্স যখন আমরা নিতে চাই, আমাদের স্বাভাবিকভাবে নার্ভাসনেস কাজ করে এবং টেনশন কাজ করবেই। সো ওই টেনশন কাজ হওয়াটাই স্বাভাবিক। যদি টেনশন না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কোনো না কোনো প্রবলেম আছে, আমাদের কোনো না কোনো সমস্যা আছে। হয়তো আমাদের সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, মানসিকভাবে হয়তো আমরা আহ, কিছুটা বিপর্যস্ত। এখন সো টেনশন হবেই। ওইটা নিয়ে টেনশন করা যাবে না যে কেন টেনশন হচ্ছে বা কেন আমরা এত টেনসড হয়ে যাচ্ছি। এটা নিয়ে মোটেও টেনশন করা যাবে না। আমরা করব কি, আমরা হচ্ছে যতটুকু সম্ভব কুল অ্যান্ড কাম থাকার চেষ্টা করব। টেনশন হবে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কুল অ্যান্ড কাম থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের একটা নিউ এক্সপিরিয়েন্স লাইফে, কারণ আমরা কখনোই বোর্ড এক্সাম দিইনি, এই ফার্স্ট টাইম আমরা বোর্ড এক্সাম দিচ্ছি। সো এটা পুরোপুরি আমাদের একটা নিউ এক্সপিরিয়েন্স। এইটার একটা উত্তেজনা, একটা নার্ভাসনেস, একটা রোমাঞ্চকর মুহূর্ত, সব কিছুই কাজ করবে এই এক্সাম নিয়ে। তো আমরা যতটুকু সম্ভব এটাকে এনজয় করার ট্রাই করব। আফটার অল লাইফ ইজ অল অ্যাবাউট এনজয়মেন্ট, রাইট? ওকে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এতদিন তো পড়লাম আমরা, তো এখন কি করব? এখন কি আমাদের অনেক বেশি পড়া উচিত? অ্যান্সারটা হচ্ছে একদমই না। আমরা হয়তো বেশি দিন হয়নি যে আমরা ক্লাস 10 এর জন্য পড়ালেখা শুরু করেছি। নাইম, কে কল দিছে? এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এই শেষ সময়গুলো কাটাবো। দেখো, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা আপলোড হতে হতে পসিবলি চান্স আছে যে রাত হয়ে যাবে। সো আমি আশা করি এই ভিডিওটা তোমরা রাতে খুব কম মানুষই দেখবে। কারণ হচ্ছে তোমাদের যারা এখন এসএসসি ক্যান্ডিডেট এবং এসএসসি এক্সাম দেবে, যা পড়ালেখা করছো এতদিন, তাই তোমাদের পড়ালেখা। তোমরা জাস্ট হচ্ছে রিভাইজ দিবে, এখন রিক্যাপ করবে সব কিছু, ব্রেইনে জাস্ট পরিচয় করে দিবে যে এই জিনিসটা তুমি পড়েছো। কথা বুঝতে পারছি? ব্রেইনে জাস্ট পরিচয় করে দিবে যে এই জিনিসটা তুমি পড়েছো এর আগে। এই ব্যাস। আর হচ্ছে যে আমাদের এই পরিচয় করা শেষ সময়ে বেসিক জিনিসগুলো আছে যেগুলো আমি তো মেইনলি কেমিস্ট্রির টিচার, তোমাদের হচ্ছে আগামীকালকে বাংলা এক্সাম। তো আমি ওভারঅল সবগুলো এক্সামের হিসেব করেই বলতেছি যে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক যেই এগুলো, যেমন বাংলায় ধরো যে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ, এই বইয়ের পড়াগুলো পড়ে ফেলবে এখন। ঠিক আছে? এবং ক খ বর্ণনামূলক প্রশ্ন, বড় বড় প্রশ্নগুলো আগেই পড়ে ফেলা উচিত। আই থিঙ্ক আমাদের হচ্ছে যে 10টা থেকে 11টা, রাতের 10টা থেকে 11টার মধ্যে আমাদের পড়া সম্পূর্ণরূপে কমপ্লিট করে ক্লোজ করে দিতে হবে, ক্লোজ ডাউন করে দেবে, একদম বন্ধ। আমরা কি করব? আমরা হচ্ছে এরপর খাওয়া দাওয়া করে সুন্দর একটা সাউন্ড স্লিপ নেব। এবং পরবর্তী দিন অর্থাৎ আগামীকালকে যেহেতু এক্সাম আমাদের 10টায়, আমরা ভোর সকালে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় উঠব। আমরা নামাজ আদায় করব, যারা মুসলিম আছি আমরা নামাজ আদায় করব। এবং হচ্ছে আমাদের পরবর্তী সময় যে ছোট ছোট এতদিন যা পড়েছে ওগুলো জাস্ট একটা রিক্যাপ করব, আর কিছু করতে হবে না। ঠিক আছে? জাস্ট একটু চোখ বুলাবো, আর কিচ্ছু করতে হবে না। তোমরা প্রয়োজনে আহ, আমাদের কিছু এক্সট্রা যেই ইনফরমেশনগুলো আগে থেকে সাজিয়ে নিতে পারো। যেমন হচ্ছে যে লেখক পরিচিতির যেই সকল ইনফরমেশনগুলো আছে, যেমন হচ্ছে যে কোন কবি কোন কোন কবিতাগুলো লিখেছিলেন, বা কোন কবি কত সালে জন্মগ্রহণ করছেন, কত সালে মৃত্যুবরণ করছেন, এগুলো তুমি আগে থেকে লিখে ফেলতে পারো, যাতে সকালবেলা উঠে ওগুলো জাস্ট চোখ বুলিয়ে যেতে পারো। ঠিক আছে? এবং এর পরবর্তীতে কী করব? এর পরবর্তীতে আমরা ফ্রেশ হব, নাস্তা করব, সকালে নাস্তাটা করব। সকালে নাস্তাটা অনেক ইম্পর্টেন্ট। এবং
বেশি খেয়ে যাবো, ঠিক আছে, অত্যাধিক বেশি না, বাট পেট ভরে যেতে হবে। এবং কোনো ধরনের তৈলাক্ত খাবার অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ তৈলাক্ত খাবার যত খাবার তোমাদের হয়তো ফুড পয়জনিং বা গ্যাস্ট্রিক বা নানা ধরনের সমস্যা হতেই পারে। সো আমাদের চেষ্টা করতে হবে যত বেশি লাইট ফুড খাওয়া যায়, ঠিক আছে। ডিম খেলে শূন্য পায়, একটা কথা আছে, ডিম খেলে শূন্য আসে। তো ওইটা একটা মিথ, জাস্ট তোমরা চাইলে ডিম খেতে পারো, সমস্যা নেই, এটা একটা প্রোটিনযুক্ত খাবার। সো উই ক্যান ইট। অ্যান্ড এরপর কি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে চিল মোডে, ঠিক আছে, এক্সাম দিতে যাবো, রাইট? ওকে। এবং এক্সামের সময় ব্রেইনের আশেপাশে অনেক কথা ঘুরবে, আমাদের ব্রেন সেল এরকমই, নতুন অভিজ্ঞতা নতুন এক্সপিরিয়েন্সের সময় আমাদের ব্রেনগুলো অনেক ফাস্ট কাজ করতে থাকে, ঠিক আছে। সো এর ফলে অনেক বেশি টেন্স এবং নার্ভও ধরে রাখা টাফ হয়ে যায়। সো এগুলো কাজ করবে, এগুলো নিয়ে কনসিয়াস হওয়া যাবে না, ঠিক আছে, এগুলো নিয়ে কনসিয়াস হওয়া যাবে না, একদম রিল্যাক্স থাকতে হবে। এক্সাম হলে আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের ফার্স্ট এক্সাম। যাদের বাসা এক্সাম হল থেকে দূরে সিট পড়েছে, তারা যতটুকু সম্ভব আগে বের হওয়ার চেষ্টা করবা, কারণ আমাদের 9:30টার মধ্যেই কিন্তু এক্সামে প্রবেশ করতে হবে। বিগত কয়েকটা বছর ধরে আমরা দেখতেছি যে অনেক সময় পরীক্ষার্থীরা কি আধা ঘন্টা আগে প্রবেশ করতে পারে না, এবং পরবর্তীতে এক্সামে লেট হওয়ার কারণে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, এর ফলে তারা কি ওই এক্সামটা দিতেই পারে না। সো এই ধরনের রিস্ক নেওয়াই যাবে না। ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আগে 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 পৌঁছানোর চেষ্টা করব। এবং আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া, এক্সামে যখন যাব, তো এক্সাম দিতে যখন যাব, তখন রিক্সার মধ্যে এইভাবে বইটা নিয়ে কি এইভাবে পড়তে পড়তে যাব? মোটেও না, একদমই না। এইটা জাস্ট একটা বোগাস থিওরি, আমার কাছে মনে হয় একদম পুরোপুরি বোগাস থিওরি, যে এই ধরনের বই পড়ে যাওয়া। আই ডোন্ট নো তারা ওই সময় পড়ে কী করে, আমি নিজেও জানি না। সো আমি তোমাদেরকে নট অ্যাজ আ অনলাইন ইনস্ট্রাকশন আমি তোমাদেরকে নট অ্যাজ আ অনলাইন ইনস্ট্রাক্টর অর এনিথিং পরামর্শ দিচ্ছি। আমি অ্যাজ আ প্রিভিয়াস এক্সামিন ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট, এইচএসসি ক্যান্ডিডেট হিসেবে তোমাদেরকে বলছি যে কি কি করা উচিত, কি কি করা উচিত না, সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে জানাচ্ছি। এখন সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে জানাচ্ছি। কাট। এখন কথা হচ্ছে যে ভাইয়া, বুঝলাম, এর পরবর্তীতে এক্সাম হলে আমরা আগে আগে পৌঁছালে কী করবো? এক্সাম হলে আগে আগে পৌঁছালে এক্সাম হলে সিচুয়েশনগুলো দেখবে, এক্সাম হলে অনেক ধরনের কাহিনী হয়, হ্যাঁ, অনেক ধরনের নতুন নতুন ঘটনা দেখতে পারবা। সো ওগুলো জাস্ট এনজয় করবা, আর কিচ্ছু না। এবং এখন আসি মূল কথায়, যে ভাই এক্সামে আমাদের মনোযোগটা কোথায় বেশি দিতে হবে? মনোযোগটা সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখার সময়। আমাদের যখন খাতা দেওয়া হবে, সম্ভবত টিচাররা 10 থেকে 15 মিনিটের মধ্যে, প্রথম দিন হিসেবে 15 মিনিট অথবা 10 মিনিটের আগেই তোমাদেরকে খাতা দিয়ে দেবে, এবং তোমাদেরকে ইনস্ট্রাকশনও দিয়ে দেবে যে কীভাবে কীভাবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারের ঘরগুলো ভরাট করতে হবে। সো ওইগুলো একদম সবচেয়ে মনোযোগ দিয়ে, কোনো কথা বলা যাবে না আশেপাশে কারোর সাথে, একদম মনোযোগ দিয়ে ওইগুলো আমাদের ভরাট করতে হবে। কথা বুঝতে পারছি? ওইগুলো আমাদের ভরাট করতে হবে, আমাদের ঘরগুলো সুন্দরভাবে লিখতে হবে, নাম্বারগুলো দেখে দেখে একদম মনোযোগ দিয়ে, হ্যাঁ। এবং হচ্ছে যে যে গোল্লা বৃত্ত ভরাটগুলো আছে এগুলো তোমরা করতে পারো। যে ধরো 101, তো আমরা করলাম কি, ওয়ানের যে বৃত্তটা আছে ওইটা একটা ডট দিলাম, জিরোর বৃত্ততে একটা ডট দিলাম, ওয়ানের আবার বৃত্ততে যেটা আছে সেটা একটা ডট দিলাম। তো প্রত্যেকটা বৃত্ততে এভাবে ডট করে পরে ওইগুলোকে জাস্ট ভরাট করে দেবো, তাহলে আমাদের ভুল যাওয়ার চান্স একেবারেই কম। এখন কথা হলো ভাই, আমাদের যদি ভুল হয়ে যায় তখন কী করবো? দেখো, ভুল হয়ে গেলে একদম চিন্তা করতে হবে না, আমরা জাস্ট করবো কি, আমাদের যেই টিচার আছে তাদের কাছে যাব, হল যারা গার্ড পড়বে, এক্সামিনার্সে, তো তাদের কাছে গিয়ে আমরা জাস্ট বলবো যে স্যার বা ম্যাম, আমি এই ভুলটা করে ফেলেছি, এখন আমাদের করণীয় কী। যদি ওনারা আগে থেকেই বলে দিবেন, তারপরেও তোমরা একবার ইনশিওর হয়ে নিতে পারো। আর এছাড়াও আমিও বলে রাখি যে কি করা যাবে, যদি তুমি ধরো যে 8-এর জায়গায় 9 দাগিয়ে ফেলেছো, তাহলে তুমি কী করবা? তুমি হচ্ছে সুন্দর মতো 8টা দাগিয়ে আসবা, কারণ হচ্ছে এই ওয়েমারটা তো তোমার কম্পিউটারে দেওয়া হবে, তো সেখান থেকে তোমার যেটা সঠিক সেটাই কালেক্টেড করা হবে, ঠিক আছে। এবং সেটাই তোমার ধরে নেওয়া হবে। তো নাম্বার 9, 9 জায়গায় 8 দিছো বা 8-এর জায়গায় 9 দিছো, সো ওইটা জাস্ট সঠিকটা লাগাই দিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে।
আচ্ছা, এবং সেটগুলো এমসিকিউর যে সেট দেওয়া হয়, সেটটা যেই সেট তোমার কাছে পড়েছে ওই সেটটাই সুন্দরভাবে দাগাবো ভালোভাবে মনোযোগ দিয়ে, এবং যেই কয়টা উত্তরপত্র অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো প্রত্যেকটা মার্ক করে রাখবা, এবং ওইখানে অবশ্যই কিন্তু টিচারের সাইন থাকা লাগবে, ওইটা এনশিওর করে নিবা, এবং হচ্ছে ওইটা সুন্দরভাবে আবার বৃত্ত ভরাট করবা। আমাদের পেজে দেওয়া থাকবে যে অতিরিক্ত উত্তরপত্র, সেখানে তুমি ওগুলো বৃত্ত ভরাট করে রাখবা। কথা বুঝতে পেরেছি? কারণ তুমি যদি এটা না করো তাহলে কিন্তু তোমার ওই উত্তরপত্রগুলো বাতিল ঘোষণা করা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো কেমিস্ট্রি টিচার, আপনি বাংলা কিভাবে আমাদের গাইডলাইন দিবেন? দেখো, আমি বাংলা গাইডলাইন দিতে তোমাদের আসিনি, এবং আমি মনে করি যে আমি ওভারঅল এক্সাম হল সিচুয়েশনের কথা বলছি, যে আমরা এক্সামে হল সিচুয়েশনে কী হবে। দেখো, আমরা গতানুগতিক যে সকল পরীক্ষা দিয়ে আসছি, ইভেন আমাদের যেই টেস্ট এক্সাম গেছে, টেস্ট এক্সাম যেরকম গেছে আমাদের বোর্ড এক্সামটা কাইন্ড অফ ওই রকমই হবে। হ্যাঁ, স্কুল আমাদের ওই বোর্ড স্ট্যান্ডার্ডই টেস্ট এক্সামগুলো নিয়ে থাকে, ইভেন আরও হার্ডও নেয়। সো এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম স্বাভাবিক নর্মাল এক্সামগুলোর মতোই বোর্ড এক্সাম হবে, এবং তোমরা যখন একটা এক্সাম দিয়েই ফেলবা, প্রথম এক্সামটা নিয়ে যত বেশি টেনশন কাজ করে, পরবর্তীতে এক্সামগুলো দিতে দিতে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এক্সাম পরবর্তী সময় আমরা কি করব? দেখো, এক্সাম যখন দিবা, অবশ্যই যেহেতু কালকে বাংলা এক্সাম, বাংলা এক্সামে অনেক লেখা থাকে, তো আমাদের যত বেশি সম্ভব টাইম ম্যানেজ করে লিখতে হবে। টাইম ম্যানেজমেন্টের প্রতি প্রচুর সচেতন থাকা লাগবে। ঠিক আছে? বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা কিভাবে লিখবো, কোন টাইমে লিখবো, আগে লিখবো না পরে লিখবো, সৃজনশীলগুলো আগে লিখবো না পরে লিখবো, এগুলো নিজেরাই জাজ করে সুন্দরভাবে টাইম ম্যানেজ করে লিখবা। এবং এমনভাবে লিখো না যে প্রথম দিকে তুমি অনেক অনেক বড় কোয়েশ্চেন দিছো, ধরো যে 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা লিখে ফেলছো একটা সিকিউ, আবার লাস্টের দিকে সিকিউগুলো 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখছো, তাহলে হবে কি, টিচাররা ফার্স্টের দিকে নাম্বার তো আর ফুল মার্ক কখনোই দিবে না। টিচাররা হচ্ছে যে একটা সার্টেন স্টেজে নাম্বার দিতে থাকবে, এবং একটা সময় গিয়ে নাম্বার অনেক কমে যাবে, একেবারে ফল করে ফেলবে। সো আমি চাই না যে তোমরা এমনভাবে লেখো যাতে হচ্ছে টিচাররা নাম্বারগুলো ডাউনগ্রেড করে ফেলে অনেক বেশি। তাহলে আমরা কি করব, একটা প্রয়োজনে একটু কম লিখবো, অত লেন্দি লেখার দরকার নেই শুরুগুলো, আমরা হচ্ছে একটা প্যাটার্নে লিখতে থাকবো, একটা প্যাটার্নে লিখতে থাকবো, যাতে হচ্ছে টিচারও একটা প্যাটার্ন অনুযায়ী নাম্বার দিতে থাকে, তাদের নাম্বারটা যাতে কোনোভাবে ডাউনগ্রেড না হয়। আচ্ছা, এই হলো আমাদের এক্সামের এক্সাম সিচুয়েশনে কী করা যায় সেটা। এখন কথা হচ্ছে এক্সাম পরবর্তী সময় কী করবো, এমসিকিউ মিলাবো। কয়টা হয়েছে? 30টার মধ্যে 26টা হয়েছে, 16টা হয়েছে, 6টা হয়েছে, আমরা এমসিকিউ মিলাবই না। আমি নিজে কোনো দিন এমসিকিউ মিলাইনি, এবং আমি তোমাদেরকেও সাজেস্ট করছি, আমি তোমাদেরকেও সাজেস্ট করছি যে কোনোভাবেই এই কাজ করার দরকার নেই, কারণ এটা হচ্ছে কি তোমার কনফিডেন্সকে একদম ফল করে ফেলবে। সো কোনো প্রয়োজন নেই এমসিকিউ মিলানোর এসে, কারণ তুমি যেটা দাগিয়ে দিয়েছো সেটা তো তুমি কোনোভাবে চেঞ্জ করতে পারতেছো না। সো দরকার কি, এখন তুমি যদি এমসিকিউ তোমার অনেক ভালো হয়, তাহলে তোমার মধ্যে একটা কিউরিওসিটি কাজ করবে যে আর কতটুকুলো হয়েছে একটু দেখি। তাহলে দেখবে যে যদি অনেক ভালো হয় এমসিকিউ, তখন তোমার মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করবে। আবার তুমি অনেক ভালো হয়েছে এমসিকিউ, বাট বাসায় এসে দেখলা যে প্রত্যাশামূলক হয়নি, ভুল গেছে অনেকগুলো, তখন কিন্তু তোমার মধ্যে আবার একটা হতাশা কাজ করবে, রাইট? এবং তুমি অনেক বেশি কনফিডেন্স হারায় ফেলবা। আবার যদি তোমার পরীক্ষা খারাপ হয়, তখন তো এমনিতেই খারাপ, দেখতে মন চাবে না, তারপরেও একটা টেনশন কাজ করবে, ভাই পাশ করলাম না ফেল করলাম। তো তখন হচ্ছে যে আমরা করবো কি, ওই এমসিকিউগুলো মিলাবো। তো মিলানোর পরে হবে কি, আমাদের কনফিডেন্স যা ছিল তাও চলে যাবে। সো আমাদের কোনো প্রয়োজন নেই এমসিকিউ মিলানোর, আমাদের মানে যা দাগিয়ে এসেছি তাই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এমসিকিউ মিলানো, এখন আমাদের যদি এক্সামটা কোনো কারণে আগেরটুকু কাট, এখন আমাদের যদি এক্সামটা কোনো কারণে খারাপ হয়ে যায়, তখন কি করব? আল্লাহ না করুক। দেখো, এতগুলো এক্সাম, এতগুলো এক্সামে একটা দুইটা খারাপ হতেই পারে, ঠিক আছে? একটা দুইটা খারাপ এক্সাম হবেই, স্বাভাবিক। কিছু এক্সামের কোয়েশ্চেন অনেক টাফ আসবে, এটাও স্বাভাবিক। কারণ গত বছর ইংলিশে প্রচুর খারাপ রেজাল্ট আসছে। আর ইংলিশ পরীক্ষা কিন্তু তুলনামূলক সহজ আসছিল। সবাই বলছে ইংলিশ অনেক ভালো হয়েছে, বাট ইংলিশ কিন্তু পরবর্তীতে রেজাল্টে গিয়ে দেখা গেছে পুরোটাই ভিন্ন। সো এখনকার বোর্ড কোয়েশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হয় অনেক বেশি। আর হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ, যেমন ধরো ফিজিক্স ইজি আসছে, কেমিস্ট্রি কঠিন করে দিবে। ম্যাথ ইজি আসছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ইজি আসছে, জেনারেল ম্যাথ কঠিন করে দিবে, বায়োলজি কঠিন করে দিবে। তো এরকমই একটা ইজি আসছে আরেকটা কঠিন হয়ে যাবে। তো একটা দুইটা প্রশ্ন এরকম কঠিন আসবেই, একটা দুইটা প্রশ্ন অনেক বেশি ইজি আসবে, আর বেশিরভাগ প্রশ্নই স্ট্যান্ডার্ড আসবে। সো এক্সাম এর ফলে খারাপ ভালো সব মিলিয়েই হবে। একটা দুইটা এক্সাম হয়তো খারাপ যাবে। সো ওই খারাপ গেলে আমাদের কি ওইটা নিয়ে বেশি টেনশন করা যাবে না, এবং ডিপ্রেস থাকাও যাবে না।
ঠিক আছে? কনফিডেন্স একদম কমানো যাবে না। কারণ হচ্ছে পরবর্তী এক্সামগুলোতেও ওইটা অনেক বেশি ইমপ্যাক্ট ফেলবে। সো আমাদের চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব কনফিডেন্স গেইন করা এবং কনফিডেন্স গেইন করার চেয়ে বেশি বজায় রাখা। একটা স্টেজে সুন্দরভাবে কনফিডেন্স বজায় রাখতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে মূল কথাগুলো যে আমাদের এসএসসি ২৬ ব্যাচ যারা আছো তোমরা খুবই অল্প সময়ের মধ্যে এসএসসি দিচ্ছ। অলমোস্ট ১ বছর সময় পেয়েছো তোমরা জাস্ট নরমালি ক্লাস 9 থেকেই সবাই সায়েন্স, কমার্স, আর্টস ডিপার্টমেন্টে আলাদা হয়ে পড়ালেখা করে। তোমরা এই ক্ষেত্রে একটু ভিন্ন, তোমরা ভিন্ন কারিকুলামে ক্লাস 9 পড়ার পরে 10 এ এসে শর্ট সিলেবাসে এখন এক্সাম দিচ্ছ। সো আ এ নিয়ে এত কিছু চিন্তা করার কিছু নেই। আ তোমাদের জীবনের নতুন একটি যাত্রা শুরু হবে আগামীকাল থেকে। একটা নতুন রাস্তা। তোমরা মনে করো যে এখন এতটুকু চিন্তা করো যে তোমরা মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে যাওয়ার জন্য যে পুলসিরাতটা আছে, সেই পুলসিরাতটা কালকে থেকে পার হওয়া শুরু করতে হবে। সো আমরা এই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারটা পাওয়ার জন্য প্রস্তুত থাকি। আমরা মনে করব এটা একটা অ্যাডভেঞ্চার এবং এখানে আমাদের এক্সপেরিয়েন্স গেইন হবে, অনেক বেশি এনজয়মেন্ট হবে, টেনশন হবে, নার্ভাস কাজ করবে। কিন্তু আমরা কি এইটাকে নিজেদের বেস্টটা দিয়ে এবং প্রিপারেশনের বেস্টটা দিয়ে কি করব, এটাকে মোকাবেলা করব। ঠিক আছে? তো আজকের মতো এইরকমই। সকলকে বেস্ট অফ লাক। এসএসসি ২৬ ব্যাচ যারা আছো তোমাদের জন্য আমার মন থেকে দোয়া। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু অর্জন করব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।